আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে আজকের ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার। তো চলো বেশি কথা না বলে সৎমায়ের অপবাদ গল্পের শেষ পর্ব শুরু করা যাক। রাতে থানার ভেতর অস্বাভাবিক উত্তেজনা, কনস্টেবলরা ছোটাছুটি করছে, জিজ্ঞাসাবাদ কক্ষের সামনে কড়া নিরাপত্তা। রনি দ্রুত ভেতরে ঢুকতেই এক অফিসার দাঁড়িয়ে স্যালুট দিল। স্যার, আসামিরা ভেতরে আছে। রনি দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে চেয়ারেতে হাত করা পরা অবস্থায় বসে আছে দুজন, একজন রাসেল আর অন্যজনকে দেখে রনি থমকে গেল। সে আর কেউ নয়, রনির সৎ ভাই পাভেল। পাভেলও অবাক হয়ে তাকিয়ে বলল, রনি তুই এখানে? রনি কিছু বলার আগেই পাশে দাঁড়ানো এক কনস্টেবল কড়া গলায় বলে উঠল, সাবধানে কথা বলবেন, উনি এএসপি রনি রহমান, স্যারের সাথে তুই তুকারি করবেন না। পাভেলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এএসপি? সে কয়েক সেকেন্ড হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর আচমকা উঠে দাঁড়ানোর চেষ্টা করে বলল, রনি আমি তো তোর ভাই, আমাকে এখান থেকে বাঁচিয়ে নে। রনি মুখ শক্ত করে বলল, আমি কোনো অপরাধীকে বাঁচাই না। পাভেল অনেকক্ষণ কাকুতি মিনতি করে যখন দেখলো কাজ হচ্ছে না, তখন সে দাঁতে দাঁত চেপে বলল, 8 বছর আগে তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, সেটাই ঠিক ছিল। মাঝখানে মেয়েটা এসে সব শেষ করে দিল। রনি থেমে গিয়ে বলল, কি বলতে চাচ্ছিস? পাভেল এবার তিক্ত হেসে বলল, যে অ্যাক্সিডেন্টে তোর সাথের মেয়েটা মারা গিয়েছিল সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। রুমের বাতাস মুহূর্তে ভারী হয়ে গেল। রনির বুকের ভেতর ধক করে উঠল। মানে? পাভেল ধীরে ধীরে বলল, সেদিন টার্গেট ছিলি তুই, আমি তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু ওই মেয়ে মাঝখানে পড়ে যায়। রনির নিঃশ্বাস ভারী হয়ে উঠল। হঠাৎ তার কানে যেন আবার ভেসে উঠল ব্রেক কষার শব্দ, কাঁচ ভাঙার শব্দ আর রক্তাক্ত নীলার কাপা গলা। রনি তুমি ঠিক আছো তো? রনির হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে পাভেলের দিকে তাকালো। পাভেল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, অনেকদিন পর সত্যিটা জানলি এসপি সাহেব। পাভেলের কলার শক্ত করে চেপে ধরে আছে রনি, চোখ লাল, নিঃশ্বাস ভারী। রুমের সবাই বুঝতে পারছে এই মুহূর্তে সে শুধু একজন পুলিশ অফিসার না, সে একজন মানুষ যে 8 বছর ধরে নিজের ভেতরে একটা মৃত্যুর বোঝা বয়ে বেরিয়েছে। পাভেল তবুও বিকৃতভাবে হেসে বলল, কি হলো, সত্যিটা সহ্য করতে পারছিস না? রনির হাত আরও শক্ত হয়ে গেল। তুই নীলাকে মেরেছিস। পাভেল দাঁত বের করে বলল, ভুল টার্গেট ছিল, মরার কথা ছিল তোর। পরের মুহূর্তেই রনির ঘুষি গিয়ে পড়ল পাভেলের মুখে। দুইজন অফিসার দ্রুত এগিয়ে এলো। পাভেলের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সে হাসতেই থাকলো। পাভেল বলল, এই রাগটা 8 বছর আগে দেখালে ভালো হতো। রনির মাথার ভেতর সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। তার চোখের সামনে শুধু নীলার শেষ মুহূর্তটা ভেসে উঠছে, রক্তে ভেজা হাত, কাপা ঠোঁট, আর শেষবারের মতো তার নাম ধরে ডাকা। হঠাৎ রনি পাভেলকে ছেড়ে কয়েক কদম পিছিয়ে গেল। সে 2 হাতে মাথা চেপে ধরল। একজন অফিসার সাবধানে বলল, স্যার আপনি ঠিক আছেন? রনি চোখ বন্ধ করে নিল। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা গলায় বলল, ওদের বিরুদ্ধে অ্যাটেম্প্ট মার্ডার আর নীলার কেস রিওপেন করো, পুরনো সব ফাইল বের করতে হবে। একজন কনস্টেবল বলল, জি স্যার। পাভেল এবার একটু অস্থির হয়ে উঠল। এইসব করে লাভ কি? কোনো প্রমাণ নেই। রনি চোখ তুলে তাকালো। তার চোখের দৃষ্টি এত ঠান্ডা ছিল যে পাভেলের বুক কেঁপে উঠল। রনি বলল, আমি 8টা বছর অপেক্ষা করেছি, আর একটু করব, কিন্তু এবার তোর শাস্তি আমি নিশ্চিত করব। আফরিন পড়াশোনা শেষ করে বেডরুমে এসে দেখে তাদের বিছানায় পা ঝুলিয়ে মাথা নিচু করে বসে আছে রনি। আফরিন অবাক হয়ে ভাবতে থাকে, রনি কখন এসেছে? এসে বসে আছে, ওকে একবার ডাকলো না, নাকি ডেকেছিল? ও এতটাই পড়ার ধ্যানে ছিল শুনতে পায়নি। আফরিন রনির দিকে যেতে যেতে বলল, আপনি কখন এসেছেন? আমাকে ডাকলেন না যে? আফরিন প্রশ্নগুলো করে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু রনি উত্তর না দিয়ে আগের মতোই বসে আছে। এটা দেখে আফরিন রনির একদম সামনে দাঁড়িয়ে বলে, কি হলো, কথা বলছেন না কেন? কোনো সমস্যা হয়েছে? রনি হঠাৎ করে আফরিনকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এসে আফরিনের পেটে মুখ গুজে কান্না করে দেয়। আফরিনের পুরো শরীর কেঁপে ওঠে। বিয়ের 2 মাসে রনি কোনোদিন তাকে এইভাবে স্পর্শ করেনি। আফরিন নিজের 2 হাত দিয়ে রনির মুখ উপরের দিকে টেনে তুলে খুব নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রনি বলল, জানো আফরিন, এত বছর ধরে আমি নিজেকে ঘৃণা করেছি। মনে হতো আমার কারণেই নীলা মারা গেছে, কিন্তু আজকে জানলাম ওকে মারা হয়েছে, আর যে করেছে এই কাজ সে আমার নিজের ভাই। আফরিন স্তব্ধ হয়ে গেল। রনি আফরিনকে সবকিছু খুলে বলল, আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম আজকে। সত্যি বলতে কয়েক সেকেন্ডের জন্য সব ভুলে গিয়েছিলাম যে আমি পুলিশ। আফরিন ধীরে তার কাছে এসে দাঁড়ালো। তারপর খুব আস্তে করে বলল, কিন্তু আপনি করেননি। রনি চুপ। আফরিন বলল, কারণ আপনি খারাপ মানুষ না। রনি তিক্ত গলায় বলল, আমি ভালো মানুষও না আফরিন।
যদি ভালো হতাম তাহলে নীলাকে বাঁচাতে পারতাম। আফরিন এবার রনির হাতটা ধরে ফেলল। রনি থমকে গেল। আফরিনের কণ্ঠ কাঁপছিল। সবকিছু আপনার হাতে ছিল না। একটা মানুষের অপরাধের দায় আপনি এত বছর নিজেকে দিয়েছেন। এবার নিজেকে একটু ক্ষমা করুন। রনি নিঃশব্দে তাকিয়ে রইল আফরিনের দিকে। চাঁদের আলোয় মেয়েটার চোখ দুটো ভিজে উঠেছে, কিন্তু সে চোখে করুণা নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর ভরসা। হঠাৎ রনির বুকের ভেতর জমে থাকা ভারটা একটু নরম হয়ে এলো। সে আফরিনের হাতটা শক্ত করে ধরল। তারপর বলল, তুমি আমার জীবন থেকে হারিয়ে যেও না, তাহলে হয়তো আমি শেষ হয়ে যাব। এটা শুনে আফরিনের চোখ ভিজে উঠল। রনি কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, আর আজকে প্রথমবার মনে হচ্ছে আমি হয়তো সত্যিই নতুন করে বাঁচতে পারবো। আফরিন নিঃশব্দে চোখের পানি মুছে ফেলে বলল, মৃত্যুই একমাত্র আপনার থেকে আমাকে দূরে নিতে পারবে। এছাড়া কোনো দিন আমি আপনার থেকে দূরে যাব না। রনি বলল, মৃত্যুই তো আমার থেকে নীলাকে কেড়ে নিয়েছে। আফরিনের এবার হয়তো হিংসা হলো। শত হোক ওর নিজের স্বামী তো। নিজের স্বামীর মুখে বারবার অন্য মেয়ের নাম কারোই বা ভালো লাগে, কিন্তু কি করবে, সে তো সব জেনেই এই সম্পর্কে জড়িয়েছে। রনির কথার পর আফরিন কিছুক্ষণ চুপ করে রইল। তার বুকের ভেতরটা অদ্ভুত কষ্টে মোচড় দিয়ে উঠছে। সে জানে রনি এখনো নীলাকে ভুলতে পারেনি, ভুলতে পারবেও না, কিন্তু তবুও নিজের স্বামীর মুখে অন্য একটা মেয়ের নাম শুনতে বুকের কোথাও হিংসা হওয়াটা খুব স্বাভাবিক। আফরিন নিজের হাতটা রনির হাতের ওপর রাখলো। মৃদু গলায় বলল, আমি কখনো নীলা আপুর জায়গা নিতে চাই না, কারণ কিছু মানুষ জীবনে জায়গা না নিয়েও থেকে যায়। রনি চুপ করে শুনছে। আফরিন আবার বলল, আমি শুধু আপনার জীবনে আজকে আর আগামীটা হতে চাই, অতীত না। কথাটা শুনে রনির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আফরিনের দিকে তাকালো। এই মেয়েটা কিভাবে এত সহজ করে কঠিন কথাগুলো বলে ফেলে, সে কিছুতেই বুঝতে পারে না। রনি বলল, তোমার কষ্ট হয় না? আফরিন মৃদু হাসল, হয়, অনেক হয়, কিন্তু কি করব, আমি তো জেনে শুনেই এই জীবনে পা রেখেছি। রনি আর নিজেকে সামলাতে পারল না। সে ধীরে আফরিনকে নিজের বুকে টেনে নিল। আফরিন থমকে গেল। এই প্রথম রনি তাকে নিজের ইচ্ছেতে এত কাছে টানল। রনির গলা কাঁপছিল। আমি জানি না আমি তোমার প্রাপ্য কিনা, আমি অজান্তেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আফরিন চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আপনি আমার প্রাপ্য। আমার জীবনে আপনাকে ছাড়া অন্য কাউকে প্রাপ্য মনে হয়নি। আপনি আমার জীবনের প্রথম ও শেষ পুরুষ। আফরিনের কথা শুনে রনির মন অপরাধবোধ অনুভব করে। সে বুঝতে পারে সে অতীত নিয়ে পড়ে থাকতে থাকতে বর্তমানকে অনেক বেশি অবহেলা করছে। রাতে আর খুব বেশি কথা হয়নি, কিন্তু সে রাতের পর তাদের সম্পর্কের ভেতর কিছু একটা বদলে গেল। অদৃশ্য দূরত্বটা যেন একটু একটু করে গলতে শুরু করলো। রনি বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, কিন্তু চায়ে আর চুমুক দেওয়া হচ্ছে না। তার চোখ যেন কোথাও দূরে হারিয়ে আছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। রনি ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। গ্রাম থেকে কল। সে ফোন রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় একজন বলল, রনি বাবা, আমি কাদের চাচা বলছি। তোমার আম্মা নাসরিন ভাবি আর নেই। বাবা, তিনি একটু আগে ইন্তেকাল করেছে। মুহূর্তেই রনির শরীর শক্ত হয়ে গেল। হাতের কাপটা ধীরে মেঝেতে পড়ে ভেঙে গেল। চায়ের গরম পানি ছড়িয়ে পড়ল চারপাশে। আফরিন রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। কি হয়েছে? রনি বলল, আমার সৎমা মারা গেছে। আফরিন আর কিছু বলার আগেই রনি বলল, আমি এখন আমার গ্রামে যাব, তুমি যাবে আমার সাথে? আফরিন মুখে কিছু বলে না, শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। রনি আবার বলল, তাহলে রেডি হয়ে নাও। গ্রামের রাস্তা দিয়ে গাড়িটা এগিয়ে চলছে। চারপাশে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। দূরের গাছগুলো ঝাপসা লাগছে। পুরো রাস্তা রনি একদম চুপ। তার মুখে কোনো অনুভূতি নেই, না কান্না না শোক, শুধু একটা নিস্তব্ধতা। আফরিন কয়েকবার রনির দিকে তাকালো, তারপর বলল, আপনি ঠিক আছেন? রনি জানালার বাহিরে তাকিয়ে বলল, জানি না। যে মানুষটা আমাকে চোর বলেছিল, যার জন্য আমি এত বছর যাবৎ বাড়ি থেকে এত দূরে, তার মৃত্যুর খবর শুনে ঠিক কী অনুভব করা উচিত সেটা আমি বুঝতে পারছি না। আফরিন চুপ হয়ে গেল। সে জানে রনির অতীতটা। নাসরিন বেগম কখনো তাকে নিজের সন্তানের মতো দেখেনি। নিজের ছেলে পাভেলের জন্য সবসময় রনিকে দোষারোপ করেছে। শেষবার তো পাভেলের চুরির দোষও রনির ঘাড়ে চাপিয়েছিল। আর শফিক মিয়াও ছেলের কথা না শুনে নাসরিন আর পাভেলের কথাই বিশ্বাস করেছিল। সেদিন রনি অপমানিত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। আফরিন বলল, তবুও আপনি যাচ্ছেন? রনি এবার চোখ বন্ধ করল, কারণ উনি যতই খারাপ হোক বাবার স্ত্রী ছিলেন। আর একটা সময় আমি সত্যিই তাকে মা বলে ডাকতাম।
আফরিন কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা একটা প্রশ্ন করি, যদি রাগ না করেন। রনি বলল, করো। আফরিন বলল, বহু বছর হলো কারো সাথে যোগাযোগ নেই, তাহলে উনি আপনার নাম্বার পেলেন কিভাবে? রনি বলল, মাসখানেক আগে কাদের চাচার সাথে দেখা হয়েছিল। প্রথম উনি আমাকে চিনতে পারেনি, পরবর্তীতে পরিচয় দেওয়ার পর উনি জানায় বাবা নাকি অসুস্থ। বাবার খোঁজ খবর রাখার জন্য নাম্বার আদান প্রদান করেছিলাম। আফরিন ছোট্ট করে উত্তর দেয়, ও। গ্রামে পৌঁছাতেই চারপাশে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। রনি এসেছে, শহর থেকে বউ নিয়েও এসেছে। রনি কোনো দিকে তাকালো না। বাড়ির উঠানে সাদা কাপড়ে ঢাকা নাসরিন বেগমের নিথর দেহ পড়ে আছে, মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটো চিরদিনের মতো বন্ধ। রনি কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার মাথায় বারবার ভেসে উঠছে পুরনো দৃশ্যগুলো। চোর, এ বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো ছেলে আমার দরকার নেই। প্রতিটা কথা যেন এখনো কানে বাজে। হঠাৎ পাশ থেকে একজন মহিলা ফিসফিস করে বলল, পাভেলের খবরটা শুনেই ভাবি একদম ভেঙে পড়েছিল। নিজের ছেলে সন্ত্রাসী হয়েছে এটা মানতে পারেনি, তারপর স্ট্রোক করলো, আর কোনোভাবেই উঠতে পারল না। রনির চোখে অদ্ভুত একটা দৃষ্টি ফুটে উঠল। পাভেল, যার জন্য এত অন্যায় হয়েছিল, আজকের সেই ছেলেই নাসরিন বেগমের মৃত্যুর কারণ। নিয়তি মানুষকে কত অদ্ভুতভাবে শাস্তি দেয়। দাফনের পুরো সময় রনি চুপচাপ ছিল, না কাঁদলো না কোনো অভিযোগ করলো, শুধু শেষবারের মতো কবরের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল জীবনের একটা কালো অধ্যায় আজকে সত্যিই শেষ হয়ে গেল। রাতে বাড়ির ভেতরটা নিস্তব্ধ হয়ে আছে। আফরিন বলল, আপনি আপনার বাবার সাথে কথা বলবেন না? রনি কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে শফিক মিয়ার ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলা, ভেতরে শফিক মিয়া বিছানার পাশে বসে আছেন। তার চোখ লাল, কয়েক বছরের মধ্যে মানুষটা যেন হঠাৎ অনেক বুড়িয়ে গেছেন। রনি দরজার সামনে দাঁড়িয়ে রইল। শফিক মিয়া আস্তে করে মুখ তুলে তাকালেন। ছেলেকে দেখে তার ঠোঁট কেঁপে উঠল। অসুস্থ শরীর নিয়ে তিনি বিছানা থেকে উঠতে চাইলেন, কিন্তু পারলেন না। তাই তিনি তার দুহাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, রনি বাবা, আমার একটু কাছে আয় না। রনি গিয়ে শফিক মিয়ার সামনে বসে, কিন্তু কোনো কথা বলে না। শফিক মিয়া রনির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, কিরে বাবা, আমার সাথে কথা বলবি না? এখনো কি রাগ করে থাকবি? অবশ্য রাগ করে থাকাটা অস্বাভাবিক কিছু না। তোর সাথে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও তোর কাছে ক্ষমা চাচ্ছি। বুড়ো বাপটাকে পারলে ক্ষমা করে দিস। রনি বলল, কি করছেন বাবা? আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না? হ্যাঁ, একসময় আপনার আচরণে আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন এখন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো রাগ নেই বাবা। শফিক মিয়া হু হু করে কেঁদে উঠলেন। বুক ভরা অপরাধবোধ আর বছরের পর বছর জমে থাকা কষ্ট যেন একসাথে বেরিয়ে আসছে তার কান্নার সাথে। রনি দ্রুত বাবার হাত দুটো নিজের হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, কাঁদবেন না বাবা, আমি আপনার ওপর রাগ করে নেই, সত্যি বলছি, আমার মনে আপনার জন্য কোনো রাগ নেই। ছেলের মুখে এমন কথা শুনে শফিক মিয়ার কান্না আরও বেড়ে গেল। তিনি বারবার রনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, যেন হারিয়ে যাওয়া ছেলেকে নতুন করে ফিরে পেয়েছেন। দূরে দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে পুরো দৃশ্যটা দেখছিল আফরিন। বাবা ছেলের এই আবেগঘন মিলন দেখে ওর চোখও ভিজে উঠেছিল। হঠাৎ শফিক মিয়ার নজর গিয়ে থামল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপর। কপাল কুঁচকে তিনি রনির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, মেয়েটা কে বাবা? রনি মৃদু হেসে বাবার কাছ থেকে উঠে দাঁড়ালো। তারপর আফরিনের কাছে গিয়ে ওর হাতটা আলতো করে ধরল। আফরিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। রনি আফরিনকে সঙ্গে নিয়ে শফিক মিয়ার সামনে এসে দাঁড়িয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বাবা, এ হলো আপনার পুত্রবধূ আফরিন। শফিক মিয়া কিছুক্ষণ হতবম্ব হয়ে আফরিনের দিকে তাকিয়ে রইলেন, যেন কথাটা বিশ্বাস করতে পারছেন না। তারপর বললেন, আমার পুত্রবধূ? রনি মাথা নেড়ে বলল, জি বাবা, আমরা 2 মাস আগে বিয়ে করেছি। শফিক মিয়ার চোখ হঠাৎ ভিজে উঠল। তিনি আফরিনের দিকে তাকিয়ে বললেন, মা, একটু কাছে আসো তো। আফরিন এগিয়ে গেল। বুকের ভেতরটা কেমন ধুকধুক করছে তার। শফিক মিয়া কাপা হাতে আফরিনের মাথায় হাত রেখে বললেন, তুমি এতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিলে কেন মা? আমার ছেলের বউ হয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকবে, এটা কিভাবে হয়? আফরিন মৃদু গলায় বলল, আসলে আপনাদের বাবা ছেলের কথা হচ্ছিল তাই। শফিক মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। এই বাড়িতে অনেক অন্যায় হয়েছে মা, আমি নিজের চোখে সত্যি দেখেও বুঝতে পারিনি। এখন মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু ভুলগুলো বোঝার জন্য। রনি চুপচাপ দাঁড়িয়েছিল, তার বুকের ভেতরটাও ভারী হয়ে উঠছে। ঠিক তখনই বাহিরে থেকে একজন মহিলা বলল, চাচা, একটু ভাত মুখে দেন, সারাদিন কিছু খান নাই। শফিক মিয়া ক্লান্ত গলায় বললেন, খেতে ইচ্ছে করছে না। আফরিন হঠাৎ শান্ত গলায় বলল, না খেলে শরীর আরো খারাপ করবে বাবা, একটু হলেও খেতে হবে। বাবা ডাকটা শুনে শফিক মিয়া থমকে গেলেন।
কয়েক সেকেন্ড তিনি শুধু আফরিনের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর চোখ মুছে মৃদু হেসে বললেন, অনেক বছর পর কেউ আবার আমাকে এত আপন করে বাবা বলে ডাকলো মা। আফরিন মুচকি হাসল। আফরিন রান্নাঘরে বসে শফিক মিয়ার জন্য হালকা ভাত আর ডাল গরম করছিল। গ্রামের দু একজন মহিলা অবাক হয়ে ওর দিকে তাকাচ্ছিল। একজন ফিসফিস করে বলল, শহরের মেয়ে হয়েও কেমন শান্তশিষ্ট দেখেছো। আরেকজন বলল, রনির কপাল ভালো, এমন বউ পেয়েছে। আফরিন শুধু ছোট্ট করে হাসলো। খাবার নিয়ে ঘরে ঢুকতেই দেখলো শফিক মিয়া আতশোয়া হয়ে আছেন, আর রনি পাশে বসে চুপচাপ বাবার হাত ধরে আছে। দৃশ্যটা দেখে আফরিনের বুকটা কেমন নরম হয়ে গেল। সে বলল, বাবা একটু খেয়ে নিন। শফিক মিয়া এবার আর না করলেন না। আফরিন নিজ হাতে তাকে খাবার তুলে দিতে লাগলো। বৃদ্ধ মানুষটা বারবার চোখ মুছছিলেন। হয়তো তিনি ভাবতেও পারেননি জীবনের এই সময়ে এসে ছেলের বউয়ের হাতে এভাবে খাবার খাবেন। হঠাৎ করে তিনি বললেন, মা একটা কথা বলি। আফরিন বলল, জি বাবা। শফিক মিয়া বললেন, আমার রনিটাকে আর কষ্ট দিও না। ছেলেটা জীবনে অনেক কষ্ট পেয়েছে। কথাটা শুনে রনি মাথা নিচু করে ফেলল। আফরিন মৃদু হেসে বলল, আমি চেষ্টা করব বাবা। ওর জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে আমি আপ্রাণ চেষ্টা করব। রনি এবার মুখ তুলে আফরিনের দিকে তাকালো। আফরিন রনিকে চোখের ইশারায় কাছে ডেকে নেয়। রনি আফরিনের কাছে গিয়ে বলে, কিছু বলবা? আফরিন বলল, বাবা তো অনেক অসুস্থ, তাকে এখানে একা না রেখে আমাদের সাথে বাসায় নিয়ে যাই। এখন থেকে বাবা আমাদের সাথে ঢাকায় থাকবে। রনি আফরিনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে, এই মেয়েকে কি মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এত সহজে সবাইকে আপন করে নেয় কিভাবে। রনি জবাব দিল, ঠিক আছে। এই ঘটনার কয়েকদিন পর আফরিন ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। রনি এখনো বাসায়। সে চোখ কচলাতে কচলাতে বলল, আপনি অফিসে যাননি? রনি ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল। রনি বলল, আজকে একটু পরে যাব। আফরিন অবাক হয়ে বলল, শরীর খারাপ নাকি? রনি মুচকি হেসে বলল, না, আজকে আমার বউকে নিয়ে নাস্তা করতে ইচ্ছে করছে। আফরিন কয়েক সেকেন্ড হতবম্ব হয়ে তাকিয়ে রইল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আপনি আজকাল অনেক বদলে গেছেন। রনি ভ্রু উঁচু করে বলল, খারাপের দিকে? আফরিন নিচু গলায় বলল, না, অনেক সুন্দর হয়ে গেছেন। রনি কিছুক্ষণ তাকিয়ে বলল, তুমি বুঝি আমাকে ফ্লার্ট করা শিখে গেছো? আফরিন একটা চায়ের কাপ হাতে বলল, আমি চাটা বাবাকে দিয়ে আসি। এটা বলে আফরিন লজ্জায় রান্নাঘরের দিকে পালিয়ে গেল। রনি সেদিকে তাকিয়ে হাসল। রাতে রনি বাসায় ফিরতে দেখল পুরো বাড়ি অন্ধকার। সে ভেতরে ঢুকতেই রান্নাঘর থেকে ভেসে এলো আফরিনের গলা, হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলোই এখন তার কাছে বাড়ি মনে হয়। সে ওয়াশরুমে যাওয়ার আগে শফিক মিয়ার রুমে ঘুরে আসলো। দেখতে পেল সে খুব শান্তিতে ঘুমিয়ে আছে। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখল টেবিলে তার পছন্দের খিচুড়ি আর গরুর মাংস। রনি অবাক হয়ে বলল, আজকে এগুলো বানিয়েছো? আফরিন ছোট্ট করে উত্তর দিল, হুম। রনি কিছুক্ষণ চুপচাপ আফরিনের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি কি আমার মনের কথা পড়তে পারো? আফরিন ভ্রুকুচকে বলল, মানে? রনি প্লেটের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সারাদিন অফিসে বসে শুধু খিচুড়ির কথাই মনে হচ্ছিল, আর বাসায় এসে দেখি সেটাই রান্না করা। আফরিন ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, এটাকে বলে টেলিপ্যাথি। এটা শুনে রনিও হেসে ফেলল। অনেকদিন পর এমন নির্ভার হাসি হাসছে সে। খেতে খেতে হঠাৎ রনি বলল, বাবা আজকে তোমার অনেক প্রশংসা করছিল। আফরিন অবাক হয়ে বলল, কি বলেছিলেন? আফরিন অবাক হয়ে বলল, কি বলছিলেন? রনি জবাব দিল, বলছিল আল্লাহ আমার ছেলের কপালে অনেক ভালো একটা মেয়ে লিখে রেখেছিল, এজন্যই সে আফরিনের মতো একটা লক্ষ্মী মেয়ে পেয়েছে। কথাটা শুনে আফরিনের হাত থেমে গেল। তার চোখের কোণে অদ্ভুত এক আলো ফুটে উঠল। আফরিন বলল, আমি শুধু চাই উনি আমাদের সাথে ভালো থাকুক, জীবনের শেষ সময়টাতে যেন আর একা একা না লাগে। রনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি জানো ছোটবেলায় আমি অসুস্থ হলে মা সারা রাত মাথার পাশে বসে থাকতো। মা মারা যাওয়ার পর আমি ভাবতাম এই পৃথিবীতে আর কেউ কোনো দিন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। আফরিন চুপচাপ শুনছিল। রনি চোখ তুলে ওর দিকে তাকালো। তারপর বলল, কিন্তু তুমি আমার সেই ভুলটা ভেঙে দিয়েছো আফরিন। আফরিন বলল, আমি তো শুধু আপনাকে ভালোবাসি। রনি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজের হাতটা বাড়িয়ে দিল। আফরিন অবাক হয়ে তাকিয়ে বলল, কি? রনি বলল, হাতটা ধরো। আফরিন নিজের হাতটা রনির হাতে রাখতেই রনি আলতো করে চেপে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ। আফরিন জিজ্ঞেস করলো, কিসের জন্য? রনি মৃদু হেসে বলল, আমার ভাঙা জীবনটাকে এত সুন্দর করে জোড়া লাগানোর জন্য। আফরিনের চোখ ভিজে উঠল। সে কিছু বলার আগে হঠাৎ শফিক মিয়ার রুম থেকে কাশির শব্দ ভেসে এলো। দুজনেই দ্রুত উঠে গেল। ঘরে ঢুকতেই দেখলো শফিক মিয়া বিছানায় উঠে বসার চেষ্টা করছেন। শ্বাসটা কেমন ভারী লাগছে। রনি দ্রুত বাবাকে ধরে বলল, কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? শফিক মিয়া বললেন, না বাবা, পানি খাবো।
আফরিন তাড়াতাড়ি গ্লাসে পানি এনে দিল। শফিক মিয়া পানি খেয়ে কিছুটা শান্ত হলেন। তারপর দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তোদের দুজনকে একসাথে দেখলে আমার বুকটা শান্ত হয়ে যায়। মনে হয় এখন মরলেও আফসোস থাকবে না। আফরিন বলল, বাবা এভাবে বলবেন না। শফিক মিয়া দুর্বল হেসে বললেন, বয়স হয়েছে মা, মৃত্যুর কথা তো মাথায় আসবেই। তবে একটা শান্তি আছে, আমার রনিটা আর একা না। রনি মাথা নিচু করে বাবার হাত ধরল। শফিক মিয়া বললেন, জানিস রনি, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সবথেকে বড় কথা হলো সময় থাকতে নিজের ভুল বুঝতে পারা। আমি অনেক দেরিতে বুঝেছি বাবা। রনি বলল, সব ঠিক হয়ে গেছে বাবা, পুরনো কথা আর মনে করতে হবে না। শফিক মিয়ার চোখ ভিজে উঠল। আফরিন পরিবেশটা হালকা করতে বলল, ঠিক আছে, এখন সবাই ঘুমাও। আর কাল থেকে কিন্তু বাবার নিয়মিত ঔষধ আর হাঁটাহাঁটি শুরু, কোনো ফাঁকি দেওয়া যাবে না। শফিক মিয়া ছোট বাচ্চাদের মতো বললেন, আচ্ছা মা। রনি মুচকি হেসে আফরিনের দিকে তাকালো। এই মেয়েটা অদ্ভুতভাবে ভাঙ্গা একটা পরিবারকে আবার জোড়া লাগিয়ে দিচ্ছে। এভাবে কেটে গেল আরও 1 মাস। এই 1 মাসে অনেক কিছু বদলে গেছে। পাভেলার রাসেলের মামলার রায় হয়ে গেছে। সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র আর চাঁদাবাজির অভিযোগে দুজনেরই দীর্ঘ কারাদণ্ড হয়েছে। খবরটা শুনে শফিক মিয়া অনেকক্ষণ চুপ ছিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভুল পথে গেলে শেষটা এমনই হয়। তবে এখন তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। নিয়মিত ঔষধ, হাঁটাহাঁটি আর আফরিনের যত্নে মানুষটার মুখে আবার প্রাণ ফিরেছে। সকাল বিকাল বারান্দায় বসে খবরের কাগজ পড়েন, মাঝে মাঝে রনির সাথে চা খান। আর রনি, সে এখন আগের মতো নীরব নেই। তার জীবনের অন্ধকারগুলো ধীরে ধীরে আলো পেতে শুরু করেছে। রাত প্রায় 11:30। বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে। জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছে। পুরো ঘরে নরম অন্ধকার, শুধু বেডসাইড ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। আফরিন বিছানার একপাশে শুয়ে ফোনে কিছু দেখছিল। রনি পাশ ফিরে ওর দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে। আফরিন টের পেয়ে ভ্রুকুচকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? রনি বলল, তোমাকে দেখছি। আফরিন লজ্জা পেয়ে ফোনটা নামিয়ে বলল, আমি কি নতুন কিছু নাকি? প্রতিদিনই তো দেখেন। রনি আস্তে করে একটু কাছে চলে আসলো। শান্ত গলায় বলল, প্রতিদিন দেখি বলেই মনে হয় তোমাকে এখনো ঠিকমতো দেখা শেষ হয়নি। কথাটা শুনে আফরিনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে চোখ নামিয়ে ছোট গলায় বলল, আজকাল আপনি খুব কথা বলেন। রনি প্রশ্ন করে বলল, খারাপ লাগে? আফরিন মাথা নেড়ে বলল, না, অনেক ভালো লাগে। কিছুক্ষণ দুজনেই চুপ। বাহিরে বৃষ্টির শব্দটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ করে রনি বলে উঠল, আফরিন, একটা কথা বলবো? আফরিন বলল, বলুন। রনি কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর বলল, আমি সবসময় ভাবতাম আমার জীবনে ভালোবাসা জিনিসটা শেষ হয়ে গেছে। নীলার সাথে সব শেষ হয়ে গেছে। আফরিন নিঃশব্দে শুনছিল। রনি নিচু গলায় আবার বলল, তোমাকে বিয়ে করার পরও আমি শুধু দায়িত্ব পালন করেছি। তোমাকে কখনো মন থেকে নিজের কাছে আসতে দেইনি। আমি ভেবেছিলাম আমি আবার কাউকে ভালোবাসতে পারবো না। আফরিনের চোখ ভিজে উঠল, কিন্তু সে কিছু বলল না। রনি ওর হাতটা নিজের হাতে নিল, আঙ্গুলগুলো আলতো করে জড়িয়ে ধরে বলল, কিন্তু তুমি খুব নিঃশব্দে আমার জীবনে ঢুকে গেছো আফরিন। আফরিন এবার চোখ তুলে তাকালো। রনির চোখে আজকে অদ্ভুত এক কোমলতা। সে খুব শান্ত স্বরে বলল, আমি জানি না ঠিক কবে থেকে, কিন্তু এখন অফিসে থাকলেও তোমার কথা মনে পড়ে। বাসায় ফিরতে ইচ্ছে করে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। তোমাকে না দেখলে অস্থির লাগে। রনি আরো একটু কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আফরিন। আমি দ্বিতীয়বার প্রেমে পড়েছি। মুহূর্তেই আফরিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে কোনোভাবেই বিশ্বাসই করতে পারছে না যে কথাটা শোনার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে, আজকে সেই কথাই রনি নিজ থেকে বলছে। রনি একটু ঘাবড়ে গিয়ে বলল, এই কান্না করছো কেন? আমি কি ভুল বলেছি? আফরিন হঠাৎ কান্না করতে করতেই হেসে ফেলল। তারপর রনির বুকে মুখ লুকিয়ে বলল, না, আমি আজকে খুব খুশি। রনি আলতো করে ওকে জড়িয়ে ধরল। তারপর রনি আফরিনের গালে একটা চুমু খেয়ে বলল, ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য। তারপর আরেক গালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। তারপর কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আমার জীবনটাকে এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। রনি আলতো করে আফরিনের কপালে ঠোঁট ছুঁইয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের ভেতর তখন শুধু বৃষ্টির শব্দ আর দুজনের নিঃশ্বাসের শব্দ মিশে আছে। আফরিন মুখ তুলে তাকালো রনির চোখে। রনির চোখে আজকে সেই দূরত্বটা নেই কোনো দ্বিধা, শুধু গভীর কোমলতা। রনি খুব আস্তে করে বলল, জানো আফরিন, আমি কখনো ভাবিনি আমার জীবন আবার এত সুন্দর হতে পারে। আফরিন মৃদু হেসে বলল, আমিও ভাবিনি একদিন আপনি নিজ থেকে আমাকে ভালোবাসার কথা বলবেন। রনি বলল, এত অবিশ্বাস ছিল আমার উপর? আফরিন ঠোঁট ফুলিয়ে বলল, ছিল, কারণ আপনি তো আগে শুধু গম্ভীর থাকতেন, মনে হতো হাসতেও ভুলে গেছেন। রনি আফরিনের কাছে এসে বলল, আর এখন?
আফরিন চোখ নামিয়ে ফিসফিস করে বলল, এখন মনে হয় আপনি শুধু আমার। কথাটা শুনে রনির চোখে অদ্ভুত এক ভালো লাগা ফুটে উঠল। সে আলতো করে আফরিনের থুতনিটা তুলে ধরল। হ্যাঁ, শুধু তোমার। আফরিন লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। রনি মুগ্ধ হয়ে কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ওকে নিজের বুকে টেনে নিল। আফরিন শান্ত হয়ে রনির বুকের সাথে মাথা রেখে বলল, আপনার বুকের শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে। রনি মুচকি হেসে বলল, কেন? আফরিন বলল, কারণ এখানে আমার নাম আছে। রনি এবার শব্দ করে হেসে ফেলল। তারপর বলল, তুমি না থাকলে হয়তো আমি কোনোদিন বাঁচতেই শিখতাম না আফরিন। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর শান্তি। আফরিন চোখ তুলে তাকাতেই রনি ধীরে ওর গালে হাত রাখল। দুজনের চোখ একসাথে আটকে গেল। বাহিরে হালকা ঠান্ডা বাতাস বইছে, পর্দাগুলো দুলছে ধীরে ধীরে। আর সেই নরম আলো অন্ধকারের মাঝে রনি খুব আস্তে আফরিনের কপালে আরও একটা দীর্ঘ চুমু দিল। আফরিনের চোখ ভিজে উঠল আবারও। তবে এবার সে কাঁদল না, শুধু মুচকি হেসে বলল, আই লাভ ইউ। রনি কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, লাভ ইউ টু বউ, অনেক বেশি। তারপর দুজন একে অপরকে জড়িয়ে রইল দীর্ঘ সময়। বাহিরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু তাদের জীবনে ভালোবাসার নতুন ঋতুটা তখনই শুরু হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎমায়ের অপবাদ গল্প এখানে শেষ করলাম। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।